ওই ডিব্বাটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে আমি শান্তি পাচ্ছি না, কারণ যার কাছেই ওই ডিব্বাটা আছে সে অবশ্যই জানবে যে ওখানে আমিই ছিলাম। যদি আমি দেওয়ানের কাছে থাকতাম তাহলে জানতে পারতাম যে জালাল যোধাকে নজরবন্দি থেকে কেন মুক্তি দিল। কিছু তো ঘটেছে আর সেটা আমাকে জানতেই হবে। ক্ষমা করবেন শাহেনশাহ, আমি কিছু আর্জি নিয়ে এসেছি। আমি কতবার আপনাকে বলেছি বড় আম্মি, আমাকে শাহেনশাহ বলে সম্বোধন শুধু দেওয়ানে খাস অব্দি সীমিত রাখবেন। এখানে আমি আপনার ছেলে আর আপনি আমার বড় আম্মি। এখন বলুন আপনি কি কারণে এখানে এসেছেন? সেটাই, কেন তুমি বেগম যোধাকে নজরবন্দি থেকে মুক্ত করে দিলে? কারণ সে নিরপরাধী। এটা জানা সত্ত্বেও যে ওই ধুতরার রস আমের থেকে এসেছিল, আর তুমি মানছো যে বেগম যোধা নির্দোষ? হ্যাঁ বড় আম্মি, কারণ আমি এমন একটা প্রমাণ পেয়েছি যাতে এটা প্রমাণিত হয় যোধা বেগম সম্পূর্ণ নির্দোষ। আমি এটা নিশ্চিন্ত যে আমার সন্তানকে হত্যার ষড়যন্ত্র উনি করেননি। কি প্রমাণ? আমার কথার মানে হলো আমি ওয়াজিরে আলিয়া, আমারও তো জানা দরকার প্রমাণের বিষয়। হ্যাঁ, যদি প্রমাণের বিষয়ে আমি জানতে পারি তাহলে আসল অপরাধীকে ধরতে তোমাকে কিছু সাহায্য করতে পারি। বড় আম্মি, আমি এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই প্রমাণের কথা আমি এখানকার কাউকেই জানাবো না, ওয়াজিরে আলিয়াকেও নয়। কিন্তু আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ আপনি আমার বড় আম্মি আর আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি। এটা তো সামান্য একটা ডিব্বা, এ কেমন প্রমাণ? না বড় আম্মি, এটা শুধু একটা ডিব্বা নয়, এর মধ্যে আমার হবু সন্তানকে হত্যা করার ষড়যন্ত্র জড়িয়ে রয়েছে। এর মধ্যেই সেই ধুতরার রস আনা হয়েছিল যেটা রোকেয়া বেগমকে খাওয়ানোয় আমাদের সন্তান মারা যায়। এটাই আসল অপরাধীকে ধরতে সাহায্য করবে। যদি এটাই প্রমাণ হয় তাহলে খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ জালাল, কিন্তু এটা তুমি কোথায় পেলে? না, আমি বলতে চাইছি যে যেখানে তুমি এটা পেয়েছো বা ধরো যার কাছে এটা ছিল, অপরাধী তো সেই, তাই না? না বড় আম্মি, আমার এটা সম্পূর্ণ বিশ্বাস যে যার কাছে আমি এটা পেয়েছি সে চাইলেও এই অপরাধ করতে পারবে না। এখন তো সময়ই আমাকে বলে দেবে যে আসল অপরাধী কে। আপাতত আপনি বিশ্রাম করুন, এ বিষয়ে কাল আপনার সঙ্গে কথা বলবো। এই ডিব্বা তো সেই ডিব্বা, কিন্তু জালালের কাছে কি করে পৌঁছলো? আর জালাল কার কথা বলছিল, যাকে চাইলেও কোনো সন্দেহ করা যাবে না? যাকে চাইলেও কোনো সন্দেহ করা যাবে না, আর সে তো একজনই আছে, আমি। মাহামাঙ্গা, হুমায়ুন ভাইজান যখন আমাদের ছেড়ে চলে যান তখন আপনি, মালিকায়ে আজম আর জিজিয়াঙ্গা কেউ ওনার সঙ্গে ছিলেন না, তাই না? হ্যাঁ, মালিকায়ে আজম সেই সময় কাবুলে ছিলেন, আর আমি বেরাম খান জালালের সঙ্গে কালানুরে ছিলাম। যখন শাহেনশাহ হুমায়ুন মারা গেলেন তখন বিশ্বস্ত সাথীরা সেই খবর বাইরে আসতে দেয়নি। শুনেছি 17 দিন পর্যন্ত মোল্লা বেকাসিকে সবার সামনে শাহেনশাহ বানিয়ে রাখা হয়েছিল। যদি শত্রুরা জানতে পারত যে শাহেনশাহ মারা গেছেন আর সেই সময় তার আব্বু রাজধানীতে উপস্থিত নেই,
তাহলে আক্রমণ হতে পারত। মোল্লা বেকাসি শাহেনশার মতনই ছিলেন। ওনাকে শাহেনশার মতন সাজিয়ে সিংহাসনে বসানো হয়েছিল, যাতে জালালের শাহেনশাহ হওয়ার ঘোষণা পর্যন্ত শত্রুরা তার মৃত্যু সংবাদ না পায়। তুমি কি ভাবছো মহামাঙ্গা? না, আসলে কিছুই নয় মালিকায়ে আজম। জালালের সন্তানের হত্যাকারী আসলে কে সে এখনো ধরা পড়েনি, সেটাই আমি চিন্তা করছি। কিন্তু তার খবর তো বোধহয় জালাল পেয়েছে। তাই তো বেগম যোধাকে নজরবন্দি থেকে মুক্ত করেছে। তাহলে তার নাম এখনো সামনে এলো না কেন? সে তো শাহেনশাহ জানেন। কি ভাবছেন আপনি? কিছু না, ব্যাস এটাই বলতে চাইছি যে আমি শাহেনশাহ হুমায়ুনের ব্যাপারে যতটা জানতাম তা আমি আপনাকে জানিয়ে দিয়েছি। আশা করব যে হুমায়ুন নামা লেখাতে আমার এসব কথা আপনাকে সাহায্য করবে। এখন আমাকে অনুমতি দিন। মহামাঙ্গা কিছু লুকোচ্ছেন। আমি ওনাকে শুরু থেকে খুব ভালো করে জানি। উনি নিশ্চয়ই কিছু জানেন, কিন্তু আমাদের বলতে চাইছেন না। একবার যদি হাতের কাছে পাই না, এমন শাস্তি দেবো ওকে। কার কথা বলছো তুমি জাভেদা? আমি তো চাই যে ওকে উল্টো করে ঝুলিয়ে রাখা হোক, চিল কাক যেন ওকে ঠুকরে ঠুকরে খেয়ে নেয়। কার কথা বলছো তুমি? আমি তার কথা বলছি যে রোকেয়া বেগমের সন্তানকে পৃথিবীর আলো দেখার আগেই তাকে শেষ করে দিয়েছে। একবার শুধু ওকে ধরা পড়তে দিন, শাহেনশাহ চরম শাস্তি দেবে ওকে। আমার মতে বলে ওকে চুনকালি মাখিয়ে গাধার উপর বসিয়ে সমগ্র আগ্রা ওকে ঘোরানো উচিত। জাভেদা, সেটা তো আগে জানা তো যাক সে কে। শাহেনশাহ যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলতে পারি। কে করেছে জাভেদা? আপনি কি বলছো তুমি? ওহো, আমি বলতে চাইছি যে আপনারই মতো শাহেনশাহর কাছের কেউ এই কাজটা করেছে। এমন কোনো মানুষই হবে যার উপর কেউ সন্দেহই করবে না। এ কথাটা তুমি ঠিক বলেছো জাভেদা। এ কাজ যেই করে থাকুক সে এমনই একজন যাকে শাহেনশাহ সন্দেহ করবে না। এখন আমি জেনে গেছি আসল দোষী কে। কে কে? তুমি। হায় আল্লাহ, আমি তো একটা পিঁপড়েও মারতে পারি না। পিঁপড়ে না মারতে পারলে কি হয়েছে, কিন্তু এ কাজ তুমিই করেছো। আর তোমাকেও কেউ সন্দেহ করবে না, পুরো হিন্দুস্তানেও কেউ সন্দেহ করবে না। এসব আপনি কি বলছেন আম্মি জান? এমনিতেই শাহেনশাহর কাছের পরিচিতদের মধ্যে তুমিও পড়ো। আর দ্বিতীয় কথা হলো এই যে তুমি বিনা প্রয়োজনে মহলে এদিক ওদিক ঘুরতেই থাকো। তোমার পক্ষে এটা খুবই সহজ কাজ ছিল। ওই কেশরের মধ্যে ধুতরার রস মিশিয়ে দেওয়া। হত্যা তো তুমিই করেছো, আসল দোষী তুমি। না আম্মি জান, আমি এমন কেন করব? তার কারণ ছিল তোমার কাছে। জালালের উত্তরাধিকারী যদি জন্মই না নেয় তাহলে আদম আর তোমার সন্তানকে ও দত্তক নিয়ে নিত, আর তখন তুমি মারিয়ামুজ জামানি হয়ে যেতে। আর সেটা কে হতে চায় না বলো? হে আল্লাহ, এরকম ভাবনার আগে ওপরওয়ালা যেন আমাকে উঠিয়ে নেন। আমার সন্তান তো শাহেনশাহর বিশ্বস্ত হবে, একদম আপনার মতো। আমি কিচ্ছু করিনি আম্মি জান, আমিও না। শুধু শুধু কি সব বলে চলেছি। এবার বুঝেছো তুমি? এইটাই আমি তোমাকে বোঝাতে চাইছিলাম, যে এই সব ব্যাপারে বেশি গুরুত্ব দিও না। যে এই ব্যাপারে বেশি কথা বলে তাকেই সবাই সন্দেহ করে। বুঝেছো তুমি? এটা তো আমি ভাবিনি, সত্যি বলছি। এরপরে যদি এরকম কথা বলি তাহলে আপনার মৃত্যু হবে, এই আমি বলে দিলাম। আমার সীমাই ভালো। জানি না কেন এসব উল্টোপাল্টা ভাবতে শুরু করেছিলাম। যাক, কিছুদিনের জন্য জাভেদার এই বকবক থেকে মুক্তি পেলাম। কিন্তু এখন তো এইটাই ভাবাচ্ছে আমাকে, জালালের হাতে ওই ডিব্বাটা এলো কি করে। অনেক চেষ্টা করেছিলাম যাতে কেউ প্রমাণ না পায়, কিন্তু জানি না কি করে যে ভুল করে আমার হাত থেকে ওই ডিব্বাটা পড়ে গেল আর সোজা জালালের কাছে পৌঁছে গেল। কিছু তো ব্যবস্থা করতেই হবে আমাকে। এটা তুমি রাখো, ধরো। এবার বলো, কি চুরি করেছো তুমি? আমি ডিব্বা চুরি করেছি ছোট আম্মি জান। ডিব্বা? কোন ডিব্বা? আমি সেদিন খেলছিলাম ছোট আম্মি। এবার দেখি আম্মি জান আমাকে কি করে খুঁজে পায়।
তোমরা যাও, আমি এসব পরীক্ষা করে দেখতে চাই। মহামঙ্গা, রহিম খুব দুরন্ত হয়েছে। ও এখানে আসেনি তো? না, আমি যখন এখানে জিনিসগুলো পরীক্ষা করছিলাম তখন তো ওকে এখানে দেখিনি। আপনি শুধু শুধু চিন্তা করছেন, ও তো একটা শিশু, এ তো হতেই পারে।